দিন যতই গড়াতে থাকে ততই যেন আদিত্যার জীবনের অন্ধকার ঘনীত বোধ হতে থাকে। বিয়ের পরের সকাল থেকে যে নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছিল তা এখন রূপ নিচ্ছে গভীর এক যন্ত্রণায়। অভি নেই, একবারও খোঁজ নেয়নি, একটি ফোন পর্যন্ত করেনি। সেই মানুষটি যাকে সে ভালোবেসেছে, জীবন শুরু করতে চেয়েছিল, সেই অভি আজ তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আদিত্য নিজেকে প্রশ্ন করতে থাকে, যদি এ বিয়ে সে মানতে না চায় তাহলে আমার সঙ্গে কেন স্বামীর মতো আচরণ করলো? শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও আমার কেন স্পর্শ করলো? এই ভাবনাগুলো তার হৃদয়ে ছুরি চালিয়ে যায়। বুকের ভেতর এক অদৃশ্য চাপ, চোখের পাতা শুকিয়ে যাওয়ার কান্নার দাগ। সারা পৃথিবী যেন হঠাৎ করে নির্দয় হয়ে উঠেছে। এ সময় ঘরে আসে তার মা, মুখে একরাশ দুশ্চিন্তা আর মমতা। মেয়ের মুখের দিকে তাকিয়ে চোখ ভিজে ওঠে তার। মা, আমি জানি তোর কত কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে। একদিন তোর মুখে আবার সেই পুরনো হাসি ফিরবে। আদিত্য চুপ করে থাকে, কিছু বলে না। তার ভেতরে যেন কথাগুলো জমে জমে পাথর হয়ে গেছে। এক পর্যায়ে তার মা চলে গেল। তার প্রাণ খোলা হাসি খুশি মেয়েটি এরকম নিশ্চুপ হয়ে যাওয়ায় যেন সব কিছুতেই মেনে নিতে পারছে না। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ে আফতাব রহমান, অভির বাবা, যিনি আদিত্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। ঘরে ঢুকে আস্তে আস্তে এগিয়ে এসে আদিত্যার মাথায় হাত রাখেন। তুই তো আমার মেয়েই, তোর চোখে পানি মানে আমার চোখে রক্ত। অভি যা করেছে সেটা অমার্জনীয়। আমি ক্ষমা চাই তার হয়ে। আদিত্য তাকায় না, মুখে কোনো উত্তর নেই, শুধু চোখে একরাশ অভিমান। আফতাব রহমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে চলে যান। দিন গড়াতে থাকে। সিয়াম ও রিমা ও ফুফু আদিত্যের আপনজন তার পাশে থাকার চেষ্টা করে, কিছু সান্ত্বনা দেয়, কিছুটা উৎসাহ। এরপর তারা নিজের বাসায় ফিরে যায়। এক এদিকে দাদিকে এখনো কিছু জানানো হয়নি। সবাই জানে, উনি জানলে বড় ধাক্কা খেতে পারেন। কিন্তু চিরকাল কি সত্যি লুকিয়ে রাখা যায়? প্রায় খেয়াল করছে অভিকে সে কোথাও দেখছে না। যেই ছেলে একবার হলেও তার দাদির সাথে প্রতিদিন দেখা করতে যেত ঘরে এসে, সে আর এখন আসে না। তিনি সবাইকে জিজ্ঞাসা করেন এবং এক পর্যায়ে সত্যটা প্রকাশ পায়। সব শুনে দাদি চুপ হয়ে যায়। তারপর বলে ওঠেন, আমি চেয়েছিলাম সবাই একসাথে থাকবে, সুখে দুঃখে মিলেমিশে, কিন্তু আজ আমার নিজের চোখে দেখা স্বপ্নটা ভেঙে গেল। এরপর শ্বাসকষ্ট বেড়ে যায়, ডাক্তার ডাকা হয়। সবাই চারিদিকে ছুটোছুটি করে। আহমেদ রহমান আদিত্যার বাবা নিজের বড় ভাইয়ের ছেলের এমন ব্যবহার দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। নিজের মেয়েকে এমন দুর্দশায় ফেলবে সেটা কোনোদিনও কল্পনা করেননি। দিনের পর দিন কেটে যায়, কিন্তু অভি আর ফিরে আসে না। সে যে কানাডায় গেছে সে খবরই শুধু পাওয়া যায় একটি মেসেজ থেকে। সেই মেসেজ পড়ে পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায়, যেন কেউ একজন বুকে কাঁটা বসিয়ে চলে গেছে। আদিত্যর চোখের জল যেন থেমে গেছে। এখন সে চুপচাপ, পাথরের মতো। তার মা, বাবা, অভির মা সবাই এক এক করে ভেঙে পড়ে। কেউ কাঁদে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘরের বাতাস ভারী হয়ে যায়। আদিত্য জানালার ধারে দাঁড়িয়ে বলে ওঠে, ভালোবেসে ভুল করেছিলাম। এখন শিখেছি, ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তো সবচেয়ে বড় শান্তি। ঘরের ভিতর নীরবতা, বাতাসে শুধু নিঃশ্বাসের শব্দ। সময় যেন নিঃশব্দ গতিতে চলেই যাচ্ছে, কিন্তু আদিত্যার জীবনের ঘড়ির কাঁটা থেমে গেছে সেদিন রাতেই, যেদিন তার জীবনে অভিনামক ঝড়টি ঢুকে পড়ে। তার মধুময় মুখশ্রী এবং ফ্যাকাশে চোখের নিচে গাঢ় কালি, ঠোঁট ফাটাচ্ছে শুকনো যন্ত্রণায় মতো। একদিন যে মুখে হাসি লেগে থাকতো, আজ সে নীরবতা ছাড়া কিছুই নেই। ভিতরে ভিতরে সে যেন নিজেকে প্রতিদিন একটু করে মেরে ফেলছে। বাড়ির পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আরোহী, আবিদ, রায়হান পড়াশোনায় মন দিচ্ছে, কিন্তু আদিত্য এক কোণায় চুপ করে বসে থাকা যেন সকল প্রাণশক্তিতে শুভিয়ে নিচ্ছে। তার মা প্রতিদিনই চোখের আড়ালে কাঁদেন, অথচ সামনে এসে মেয়েকে সান্ত্বনা দেন, বোঝান সব ঠিক হয়ে যাবে মা,
সময় একদিন সব ভুলিয়ে দেয়। আফতাব রহমান জানিয়ে দিয়েছেন, এই বাড়ির অভিনামক কেউ মুখে আনবে না। যে যদি যোগাযোগ রাখে তাকেও আমি ঘর থেকে বের করে দেব। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ক্ষোভ ছিল, আবার কোথাও যেন ছিল একরাশ হতাশা। কিন্তু মা তো মাই। অভির মা সিয়ামের কাছ থেকে নাম্বার নিয়ে প্রতিদিনই লুকিয়ে ছেলের সাথে কথা বলেন। কানাডা থেকে অভির নিজের ব্যবসা শুরু করেছে, সেটাও তিনি জানেন। প্রতিবারই তিনি বলেন, তুই ফিরিয়ে এনে ওকে, ও মরে যাচ্ছে অভি, তুই তো জানিস কেমন মেয়ে। অভির মায়ের মুখে এসব কথা শুনলেই অভি ফোনটা কেটে দেয়। সে কিছুতেই এসব কথা শুনতে চায় না। এদিকে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সামনে। আরোহী একদম মন দিয়ে পড়ছে, অথচ এক সময় সবার সেরা ছাত্রী আদিত্রা যেন পড়াশোনায় মন বসাতে পারছে না। মাথায় কিছুই থাকে না। পৃষ্ঠা উল্টালেও চোখের সামনে কেবল অভির সেই অবদ্ধারগুলো দৃষ্টি ঘোরে। ফাইনাল এক্সাম মাথায় রেখেই বাসায় টিচার রাখা হয়। নাম ভ্রু, পাশের বাড়ির ছেলে, অভির শৈশব বন্ধু। আরোহী ও আদিত্রা ভাই বলে ডাকে। শুভ জানে সব কিছু। অভির প্রতি আদিত্রার প্রেম, দগদগে যন্ত্রণা। আদিত্রার প্রতি শুভর একটা অন্যরকম টান ছিল বহুদিন ধরে। কখনো বলেনি, বলার আগেই অভির সাথে বিয়ে ঠিক হয়। নিজের অনুভব চেপে রেখে বরং দূর থেকে কষ্ট পেয়েছে। কিন্তু আজ সে চুপ থাকতে পারে না। যতটা না টিচার, তার চেয়ে বেশি সে বন্ধু হতে চায় আদিত্রার কাছে। সান্ত্বনাভাবে বলে, তুমি চাইলে আবার সুন্দর করে জীবন শুরু করতে পারো। এই জীবনটাই তো আসল। একটা ভুল মানুষ সব কিছু না। আদিত্রা তাকিয়ে থাকে শুভর দিকে, চোখে পানি এসে পড়ে। এভাবেই দিন কাটে, পরীক্ষায় এসে যায়। শুভ নিয়মিত পড়াতে আসে, আরোহী ভালো করছে। তবে আদিত্রাকে নিয়েই টানাটানি। একদিন রাতে সিয়াম আর অভির মায়ের কথোপকথন শুনে ফেলে আদিত্রা। কানাডায় ব্যবসা খুলেছে অভি, ভালোই আছে। শুনে বিছানার চাদর টেনে মুখ লুকিয়ে কাঁদে সে। তার বুকের ভেতর হাহাকার করে ওঠে। যে মানুষটা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আজ সে আমার সবচেয়ে বড় দুঃখ স্বপ্ন হয়ে গেছে। আদিত্রা জানালার পাশে দাঁড়িয়ে কৃষ্ণচূড়ার গাছটার দিকে তাকিয়ে থাকে। শীতের বাতাসে পাতাগুলো দুলছে। ভালোবাসা যদি এতটা অমানবিক হতে পারে, তাহলে আমি কেবল এই পাতার মতো ঝরে পড়তে চাই। ভালোবাসা কি কেবল গ্রহণ করার নাম, নাকি কাউকে সমস্তটুকু দিয়ে নিজেকে নিঃশেষ করে দেওয়াই যন্ত্রণা? আদিত্রা জানে না, কেবল জানে সে আর আগের মতো নেই। ভেঙে যাওয়ার পর সে শূন্যতা আসে, তার শব্দে ব্যাখ্যা করা যায় না। শুধু বোঝা যায় বুকের ভেতর কিছু একটা চুপচাপ মরে যাচ্ছে প্রতিদিনই। রাতের নিঃশব্দতা যেন এখন তার সবচেয়ে কাছের সঙ্গী। জানালার ওপারে দুলে ওঠা কৃষ্ণচূড়া আর আকাশে জেগে থাকা চাঁদটাই যেন তার নীরব সাক্ষী ভাঙনের।